সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত অনুষ্ঠান জেড ফোকাসে। সঙ্গে আছে আমি আমিরুল ইসলাম কাগজি। আজকে আমাদের স্টুডিওতে অতিথি হিসাবে উপস্থিত আছেন শ্রমিক দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু। মঞ্জু, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আপনাকে ধন্যবাদ, এবং আপনার পাশাপাশি এই জি নিউজের যারা সকল শ্রোতা এবং দর্শক আছেন বা অন্য যারা কর্মরত আছেন, প্রত্যেকের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। ধন্যবাদ। আমরা প্রতিদিন সংবাদপত্রে যে সমস্ত খবর প্রকাশিত হয় সেইগুলোর উপরেই মূলত আমরা আলোচনা করি, আর নতুন কোনো আলোচনা নতুন কোনো খবর থাকলে পরে সেগুলোর উপরেও আমরা আলোকপাত করে থাকি। তো আজকে প্রধান যে সংবাদ আমরা দেখতে পাচ্ছি, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীর কিছু বক্তব্য আছে। আজকে আপনি জানেন যে ডিসি সম্মেলন চলছে, সেই সম্মেলনে বক্তব্য দিয়ে সেই সাংবাদিকদের তিনি ব্রিফিং করেছেন। সেই ব্রিফিং এর অন্যতম বিষয় হচ্ছে যে পশ্চিমবঙ্গে এখন যে পরিবর্তিত পরিস্থিতি, ক্ষমতার পালাবদল হলো, আশঙ্কা করা হচ্ছে তারা পুশব্যাক করতে পারে, এরকম একটা সম্ভাবনা রয়েছে। তো উনি বলেছেন যে আমরা এই ব্যাপারে সতর্ক রাখবো। 2 নম্বর হচ্ছে অন্তর্বর্তী সরকার আমলে যে সমস্ত মামলা হয়েছিল সেই মামলাগুলোর ব্যাপারেও তিনি বলেছেন যে যাচাই বাছাই করার পরে আমরা একটা সিদ্ধান্ত দেব। আর পশ্চিমবঙ্গের এই হিন্দুত্ববাদী উত্থানের পর আওয়ামী শিবিরে বেশ উচ্ছ্বাস দেখা যাচ্ছে। এ ব্যাপারে বিভিন্ন জায়গায় আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি। তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই আসি আমরা, এই পুশব্যাকের আশঙ্কা কেন আসছে বলে মনে হয় আপনার? ধন্যবাদ আপনাকে। যে বিষয়বস্তুর উপর এখন আমরা কথা বলবো, সে কথাগুলোর পূর্বে যদি আমরা একটা কথা বলি, দেখেন, বাংলাদেশের ইতিহাসে 55 বছর হলো বাংলাদেশের জন্ম। বাংলাদেশে কিন্তু একটা জাতীয়তাবাদ প্রবল আকার ধারণ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামল থেকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যারা বাংলাদেশকে ধারণ করে, লালন করে, এবং এই দেশের জাতীয়তাবাদ, অখণ্ডতা এবং কি সর্বোপরি 55,000 বর্গ মাইল যে বাংলাদেশকে যারা ধারণ করে, এই দেশপ্রেম উদ্বুদ্ধ সরকার যখন আসে, তখন বাইরের এবং দেশের একটা শক্তি কাজ করে সবসময় তাদেরকে অস্থিতিশীল করার জন্য। আপনার মনে আছে এখন যে প্রসঙ্গটা আসে যে পুশ ইন হবে, তো পুশ ইনের এই প্রসঙ্গটা কিন্তু আমরা জীবনে প্রথম শুনলাম। সেটা হলো 1991 সালে বেগম খালেদা জিয়া যখন প্রথম নির্বাচনে জিতলেন, বাংলাদেশের মানুষের অবাধ নিরপেক্ষ একটা তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে। তখন কিন্তু এই সরকারকে বাংলাদেশের একটা বড় রাজনৈতিক শক্তি, তখন এই যে নিষিদ্ধ শক্তি আওয়ামী লীগ প্রধান বলেছিল এই সরকারকে 1 মিনিটের জন্য আমরা শান্তিতে থাকতে দেব না। দেখেন, তার পরপরই, তার 2 মাস বা 3 মাস পরেই এই ভারতে এবং আসাম এবং পশ্চিমবঙ্গে পুশিন নামে একটা নাটক শুরু করে বাংলা ভাষাভাষীদেরকে বাংলাদেশে পুশিন করার চেষ্টা করে বাংলাদেশকে একটা অস্থিতিশীল অবস্থার মধ্যে ফেলে দেওয়ার জন্য চেষ্টা হয়েছিল। তখনকার সময়ের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এবং বেগম খালেদা জিয়ার দৃঢ়তা নেতৃত্বের কারণে সেটা কিন্তু তখন এটা প্রতিহত করা হয়েছিল পুশব্যাকের মাধ্যমে এবং কূটনীতিকের মাধ্যমে। এখনো ঠিক তদ্রূপ। আপনাকে মনে রাখতে হবে যে আমরা তো এর ধারাবাহিকতার বাইরে নই। এখন তারেক রহমানের এই সরকার যখন ক্ষমতায় আসছেন, বাংলাদেশের মানুষ তাকে একদম বড় ধরনের একটা মেজরিটি দিয়ে তাকে রাষ্ট্র ক্ষমতায় এসেছে। তারেক রহমান সাহেব নির্বাচন করতে পারবেন কিনা এইরকম প্রশ্ন তুলছে। তারেক রহমান সাহেব বাংলাদেশ আসতে পারবে কিনা এরকম প্রশ্ন তুলেছে। তারেক রহমান সাহেব সরকার গঠনের পরে অনেকের ভিতরে একটা ভয় কাজ করতেছে তারেক রহমান সরকারের এই কর্মকাণ্ড দেখে। তো সুতরাং তারেক রহমান সাহেবকে একটা চাপের মধ্যে রাখার জন্য এবং এই সরকারকে চাপের মধ্যে রাখার জন্য দেশি এবং বিদেশি শক্তিগুলো কাজ করবে। সেই কাজেরই একটা অংশ কিন্তু হলো এই পশ্চিমবঙ্গ থেকে তারা পুশিনের যে ব্যাপারগুলো, কথাগুলো বলতেছেন। আজকে শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলতেছেন, এই কথাগুলো কিন্তু দেখেন গত কয়েকদিন যাবত এগুলো বলতেছেন। এর আগেও বলতেছিলেন মমতা ব্যানার্জিও। আমি যেটা বলবো আর কি, মমতা ব্যানার্জিও কিন্তু তার 15 বছরের রাষ্ট্র পরিচালনায় তার যদি কোনো ব্যর্থতা থাকে বা তার যদি কোনো দুর্বলতা থাকে, সেটা কিন্তু সে কিন্তু ওইভাবে নিতে পারে নাই বিধায় কিন্তু আজকে পশ্চিমবঙ্গের মানুষ বা ভারতবর্ষের মানুষ বরাবরই যারা সেকুলার রাজনীতিতে বিশ্বাস করতো, তারা কিন্তু উগ্র জাতীয়তাবাদের দিকে রওনা হয়েছে, বিশেষ করে ধর্মান্ধ গোষ্ঠীর দিকে রওনা হয়েছে। পশ্চিমবঙ্গের নির্বাচনের বোঝা গেল। আপনি শিল্প, সাহিত্য, সংস্কৃতি, এর সমস্ত কিছুর এই দেশের বা এই অঞ্চলের, এই ভূখণ্ডের সমস্ত কিছুর বলা হয় রাজধানী, বলা হয় কলকাতা বা পশ্চিমবঙ্গকে। এবং আমাদের ঢাকার সহ কিন্তু এই ব্যাপারে উন্নত ছিল। কিন্তু দুর্ভাগ্য হলো, দেখেন
যে এইখানেও কিন্তু সেই মানে উগ্র ধর্মান্ধ শক্তির কিন্তু ওখানে মাথা গজালো। তো এইটা মানে সব দিক থেকেই একটা চাপের মধ্যে ফেলার জন্য বাংলাদেশকে করবে। কিন্তু আমরা এটুকু বলতে পারি যে বাংলাদেশের মানুষ যারা, বিশেষ করে আমরা, আমাদের যারা বাংলাদেশের ভূখণ্ডের যারা মানুষ, আমরা অবশ্যই ধর্মভীরু, কিন্তু আমরা ধর্মান্ধ নই। আমরা যুগে যুগে এটা দেখেছেন। আমরা 91 সাল থেকে শুরু করে, বা আপনি 91 না, আপনি 71-এ যুদ্ধ দেখেন, 71-এ যদি ধর্মান্ধ শক্তি যদি জিততই, তাহলে তো দেশে যুদ্ধ হতো না। তাই সুতরাং এখন আমরা এবারে যে নির্বাচন, এবারে নির্বাচনও তো ধর্মান্ধ একটা গোষ্ঠী বাংলাদেশের মানুষকে ভুল বুঝিয়ে বাংলাদেশের মানুষকে বিপদে নেওয়ার জন্য বা বিভিন্ন রকমের কুপরামর্শ দিয়ে এই জান্নাতের টিকিট বিক্রি করে কিন্তু তারা নির্বাচনী বৈতরণী পার হইতে চাইছে, কিন্তু সেটা কিন্তু বাংলাদেশের মানুষ খায় নাই। একটা শ্রেণীকে তারা বিভ্রান্ত করেছে, কিন্তু ভোটও তো বেড়েছে, ভোট বেড়েছে, কিন্তু যেটা আশা করছিল সেটা কিন্তু পায় নাই। এবং আস্তে আস্তে আশা করতেছি 1.5-2 মাসের মধ্যে, বা 2 মাস বা 3 মাসের সরকার পরিচালনায় বা ইতিমধ্যেই তাদের কর্মকাণ্ডকে বাংলাদেশের মানুষ কিন্তু ওই যে ধর্মান্ধ গোষ্ঠী যে প্রলোভনগুলো দেখাচ্ছিল, এখান থেকে কিন্তু তারা অলরেডি মুখ ফেরানো শুরু করেছে। কিন্তু তারা তো সেই আন্দোলন নিয়ে মাঠেই তো তারা সোচ্চার আছে। তাদের রাজনীতির পাল্টা কি আছে বিএনপির মধ্যে? আমরা তো দেখেন একটা কথা বলি, রাজনীতি তো তারা করবেই, তারা তো আর বসে থাকবে না, তারা তাদের কাজগুলা করবে, আমরা আমাদের কাজগুলা করব। আমরা বাংলাদেশের মানুষকে স্পষ্ট মেসেজ দিতে চাবো যে এই যে 56,000 বর্গ কিলোমিটার যে বাংলাদেশ, এই বাংলাদেশের ভিতরে যে ভূখণ্ড, এই ভূখণ্ডের ভিতরে হিন্দু থাকবে, মুসলিম থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, উপজাতি থাকবে, আমরা সকলেই বাংলাদেশি। এই বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে আমরা আমাদের বাংলাদেশটাকে পরিচালিত করব এবং সেভাবে আমরা সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করব। ধর্ম অবশ্যই আমাদের নিজস্ব একটা পরিচয় আছে, কিন্তু যার যার ধর্ম স্বাধীনভাবে যাতে পালন করতে পারে এই নিশ্চয়তা বাংলাদেশের সংবিধানও যেমন দিয়েছে, আমাদের ধর্ম, রাষ্ট্রধর্ম ইসলামও দিয়েছে, আমাদের সরকার এটা নিশ্চিত করার জন্য ইনশাল্লাহ কাজ করবে। সেক্ষেত্রে তো আপনি যেটা বলতে চাচ্ছিলেন যে ভারতে উগ্র হিন্দুত্ববাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে, বা তারাই ক্ষমতায় এখন, যেভাবেই বলেন না কেন, তারা যদি ওখানে একটা হিন্দুত্ববাদী ধর্মের ভিত্তিতে যদি একটা রাষ্ট্র পরিচালনা সম্ভব হয়, তাহলে এখানেও তো একইভাবে এই যারা ধর্মের কথা বলে রাজনীতি করে তারাও তো আসতে পারে। প্রগতিশীল মানুষ কিন্তু সব জায়গাতে আছে, এটা আপনাকে সেখানে তো দেখলাম, সেখানে তো তারা জয়লাভ করতে পারছে না, জয়লাভ করতে পারেন। আপনি ভোটটা যেটা হয়েছে, আপনি পশ্চিমবঙ্গের যে ভোটার, 1 কোটি ভোটারকে ভোটের বাইরে রাখা হয়েছে। এখানে যে কথা আমরা যেটা বলতেছিলাম, মমতা ব্যানার্জি 15 বছর রাষ্ট্র ক্ষমতায়, মমতা ব্যানার্জি কিন্তু রাষ্ট্রের মানে সরকারের সাথে, কেন্দ্রের সাথে এই সমঝোতায় যেতে পারে না। এই প্রায় 91,000-এর মতো বাংলাদেশ, হ্যাঁ, বাংলা ভাষাভাষী মুসলিম, এদেরকে কিন্তু ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। এই 91,000 ভোটার যদি ভোট দিত, ভোটের চিত্র তো ভিন্ন হতো। তো সুতরাং এখানে রাষ্ট্র এই কাজগুলো করতেছে। আপনাকে দেখতে হবে ভারত রাষ্ট্রের যে মানে সংবিধান যেটা আছে এবং রাষ্ট্রের যে ঘোষণা আছে, সেখান থেকে ভারত সরে যাচ্ছে। কিন্তু এটা আমরা বলতে পারি যে বাংলাদেশে আশা করি এটা হবে না। আমাদের সরকার বরাবরই বলেছে যে ধর্ম হলো আমাদের অবশ্যই স্বকীয়তার জিনিস, কিন্তু আমরা রাষ্ট্রকে পরিচালিত করব 56,000 বর্গ কিলোমিটারের ভিতরে বাংলাদেশি হিসেবে সকলকে। কিন্তু যে হিসাবে আপনারা এগুচ্ছেন সেই হিসাবের সাথে তো এবারে নির্বাচনে মেলে নাই। 12ই ফেব্রুয়ারির যে নির্বাচনটা হলো, সেই আপনার কথাই যদি আমরা ধরি, ধর্ম যার যার, রাষ্ট্র সবার, তো সেক্ষেত্রে তো যারা দাঁড়িপাল্লা নিয়ে নির্বাচন করেছে তাদের তো সেই রকম 78 বা 68টা আসন পাওয়ার কথা ছিল না। এখানে দুইটা জিনিস কাজ করছে। একটা জিনিস হলো যেটা আছে ওইখান থেকে আমাদের অবশ্যই একটা শিক্ষা নেওয়ার বিষয় আছে। দ্বিতীয়ত হলো বৃহৎ দল হিসেবে বিএনপি এককভাবে যে আমাদের, আপনি দেখেন কিছুদিন আগে মনে দেখছেন 78টা আসনে আমাদের 71টা আসনে আমাদের বিদ্রোহী প্রার্থী ছিল এবং শক্তিশালী বিদ্রোহী প্রার্থী ছিল। এবং এই বিদ্রোহী প্রার্থীর যে ভোটের যে হিসাব, সেই হিসাব করলে দলের ভোট এবং এই বিদ্রোহী প্রার্থীর ভোট করলে জামাত আমাদের ধারে কাছে আসতে পারতো না। এই ক্ষেত্রে আমরা চেষ্টা করব, বা দলের যারা নীতি নির্ধারণী আছে তারাও চেষ্টা করতেছেন, হয়তো বা করবো, আমাদেরও বক্তব্যটা থাকবে যে আগামীতে যাতে এই ক্যালকুলেশনগুলো এবং আপনি যে বলেন যে ভোটের হিসাব, সবকিছু মাথায় নিয়ে আমাদের এগোতে হবে। সময় তো কেবল মাত্র যাত্রা শুরু, ইনশাল্লাহ আশা করবেন 2-3 বছরের মধ্যে ইনশাল্লাহ এটা দৃশ্যমান কিছু পাবেন ইনশাল্লাহ। তো এর মধ্য দিয়েই তো আবার আরেকটি শক্তিও তো মাথাচাড়া দিয়ে উঠতে পারে, কেননা যেহেতু বিএনপি ক্ষমতায়, বিএনপিকে কোণঠাসা করার জন্য তো আরো শক্তি রয়েছে, যে শক্তি তাদের সাথে মিলতে পারে। সেটা কিভাবে আপনারা এটা তো মাথায় রাখতে হবে। আপনি করবেন, বিএনপি এখন একটা ফলবান বৃক্ষ, ফলবান বৃক্ষের দিকে সকলে ইট ছুঁড়ে মারবে, ঢিল ছুঁড়ে মারবে, এইটা বিএনপিকে মাথায় রেখে চলতে হবে। আপনার বিএনপি হল, আপনি দেখেন আওয়ামী লীগ সারা জীবন বিএনপিকে চিরশত্রু মনে করছে, জাতীয় পার্টি বিএনপিকে ভেঙে করছে, জামাত ইসলাম এখন বিএনপিকে প্রধান অন্যতম এনিমি মনে করতেছে, শত্রু মনে করতেছে। তা আমাদেরকে বিএনপি দলগতভাবে তো অবশ্যই এটা হিসাব অবশ্যই করবে
যে সমস্ত প্রতিপক্ষগুলো এক জায়গায় দাঁড়াবে, তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে বিএনপি কিভাবে মোকাবেলা করবে, অবশ্যই নীতি নির্ধারণী যারা আছেন তারা অবশ্যই এটা চিন্তা ভাবনা করতেছেন। আচ্ছা, সেখানে আপনি দেখেন 91-এ যখন বিএনপি ক্ষমতায় আসে তখনও একেবারেই তত্ত্বাবধায়ক সরকার বিধানের আন্দোলন নিয়েই সব শক্তি একত্রিত হয়ে গেল। জি তখনও বিএনপিকেই পরাজয় স্বীকার করে ক্ষমতা ছাড়তে হয়েছে। জি আবার দেখেন 2006 বা 7-এই ধরি আমরা 1/11-এর ঘটনা, তখনও কিন্তু ওই ঠিক একইভাবে সব শক্তি চলে গেছে একদিকে, বিএনপি আর একদিকে। তো এই বিষয়গুলো কিভাবে মোকাবেলা করার একটা চিন্তা, এটা তো অবশ্যই আমাদের একটা শিক্ষণীয় বিষয়। আমরা কিন্তু এর আগেও বলেছি, এর আগে আমি আপনার একটা প্রোগ্রামে আমি এসেছিলাম, তখন বলেছিলাম এই সব কিছু থেকে কিন্তু বিএনপি শিক্ষণীয় বিষয় আছে। কারণ সমস্ত রাজনৈতিক শক্তিগুলোকে মোকাবেলা করেই বিএনপিকে চলতে হয়েছে। এটা বিএনপির প্রথম নয়, এটা এর আগে দেখেন আপনি 81 সালে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বরণের মাধ্যমে হোসেন মোহাম্মদ এরশাদ স্বৈরাচার যখন রাষ্ট্র ক্ষমতা ছিল, সকল শক্তি কিন্তু তাকে সাপোর্ট দিয়েছিল বিএনপিকে একঘরে করার জন্য। আল্লাহর রহমতে বিএনপির নেতৃত্বে, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সকল প্ল্যাটফর্মকে একত্রিত করে স্বৈরাচার এরশাদকে কিন্তু পরাভূত করা হয়েছিল। একটা সময় লাগছিল। তদ্রুপ 96 সালেও যে অবস্থাটা হয়েছিল, এখান থেকে বেরিয়ে 1999 সালে, 2000 সালে এবং 2001 সালে সমস্ত রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করে আবারও কিন্তু 2001 সালে কিন্তু বিএনপি ক্ষমতা এসেছিল। তদ্রুপ 2008-এ যে 7-এর যে ঘটনাটা ঘটতেছেন, আপনার যে 1/11-এর পরে সমস্ত শক্তিকে বা সমস্ত রাষ্ট্রযন্ত্রকে বিএনপির বিরুদ্ধে ব্যবহার করে বিএনপিকে পরাভূত করার জন্য একটা দেশি বিরোধী সকল শক্তি এক হয়ে তাকে নির্বাচনে, এটা তো পাতানো নির্বাচন, সেই নির্বাচনে বিএনপিকে পরাস্ত করা হয়েছিল। কিন্তু আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে আমাদের নেতা সর্বশেষ তারেক রহমান বাংলাদেশের সমস্ত রাজনৈতিক শক্তিকে এই 1/11, 1996 এবং সমস্ত কিছুকে, প্রেক্ষাপটকে বাংলাদেশের মানুষকে কিন্তু ঐক্যবদ্ধ করেছিলেন। ঐক্যবদ্ধ করার পরে কিন্তু এই পরম কি বলবো মানে পরাক্রমশীল শেখ হাসিনাকে কিন্তু বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। আমাদের হয়তোবা বলতে হবে যে অনেক শহীদানে রক্ত দিতে হয়েছে, অনেক নেতা কর্মীকে গুম হইতে হয়েছে, মামলার শিকার হইতে হয়েছে, কিন্তু আমরা কিন্তু এটা করতে পেরেছি। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন যে বরাবরই কি আমরা লড়াই করবো কিনা, সংগ্রাম করবো কিনা, আমরা কি ভুল থেকে শিক্ষা নেবো কিনা, কিংবা অতীতের অভিজ্ঞতা থেকে আমরা শিক্ষা নেবো কিনা। অবশ্যই আমরা শিক্ষা নিয়ে আগামীতে যাতে এই ধরনের কোনো অপশক্তি ঐক্যবদ্ধ হয়ে দেশের বিরুদ্ধে, আমাদের দলের বিরুদ্ধে এবং সরকারের বিরুদ্ধে বড় ধরনের এই ধরনের কোনো ষড়যন্ত্র যাতে কেউ করতে না পারে, নিয়মতান্ত্রিক রাজনীতি তারা করুক, আমরা অবশ্যই স্বাগত জানাবো। কিন্তু কোনো ষড়যন্ত্রকারীকে আমরা সহজে পার পেতে দেব না। এটা আমরা ইনশাল্লাহ সরকারিভাবে, দলগতভাবে, ঐক্যবদ্ধভাবে আমরা প্রতিহত করার জন্য চেষ্টা করব, বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে। আচ্ছা, একটি খবর বেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে চাউর হয়েছে, সেটা হলো যেহেতু পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হয়েছে, মোদির বিজেপি জিতে গেছে, ফলে তাদেরকে ধরেই এখন বাংলাদেশে যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ রয়েছে, তাদের সেই শিবিরে খুব উচ্ছ্বাস দেখা যাচ্ছে। আপনি এটা কি কোন দৃষ্টিতে দেখেন? দেখেন, মোদী সরকার যখন ভারতে যখন প্রথম ক্ষমতায় আসলো, মোদীর গভর্নমেন্ট, তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিল সৈয়দ আশরাফ। যেদিন ক্ষমতায়, ওই দিন তারা শপথ নিচ্ছেন। শপথ নেওয়ার দিন খুলনাতে তখন একটা সমাবেশ ছিল, শেখ মুজিবের ভাই আছে শেখ নাসিরের নামে একটা স্টেডিয়াম উদ্বোধন করার জন্য উনি গিয়েছিলেন। ওই মিটিং এ সৈয়দ আশরাফ বলেছিলেন, আপনি কোট করেন, বলেছিলেন যে কংগ্রেসের সরকার শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে বা বাংলাদেশকে যতটুকু সাপোর্ট দিয়েছে, তার চেয়ে বেশি সমর্থন এবং সাপোর্ট দেওয়ার জন্য মোদী সরকার বসে আছে এবং আগ্রহ প্রকাশ করেছে। এই কথা বলার পরে মোদী সরকারের সময় কিন্তু শেখ হাসিনা পালায় গেছে, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। তো সুতরাং এত উচ্ছ্বাস হওয়ার কিছু নেই। বাংলাদেশের মানুষ কি করবো, বাংলাদেশ সিদ্ধান্ত নেবে। ভারতে কি হলো, ভারতে সূর্য উঠলে আমাদের এখান থেকে ছাতা ধরবে, বা ভারতের বৃষ্টি হলে আমাদের এখান থেকে ছাতা ধরবে, ওই দিন অনেক আগে চলে গেছে। বাংলাদেশের মানুষ এখন অনেক বেশি সচেতন, অনেক বেশি। কারণ বাংলাদেশের মানুষের খেয়ে পরে বাঁচতে হবে, বাংলাদেশের শ্রমজীবী মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, বাংলাদেশের বেকারদের বেকারত্ব দূর করতে হবে, বাংলাদেশের মানুষের কর্মের সংস্থান যেমন করতে হবে, খাদ্যের নিরাপত্তা দিতে হবে। এইটা বাংলাদেশের মানুষের কষ্টার্জিত টাকা, কষ্টার্জিত শ্রমের মাধ্যমে আমাদের করতে হয়। ভারত আমাদের খাওয়ায় না, আমাদের পড়ায় না। ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ, তাদের সাথে আমরা বন্ধুত্ব চাই, কিন্তু কোনো গোলামির জিনজিরে বাংলাদেশ কখনোই জড়াবে না। যেমন ভারত আমাদের এই যে পার্শ্ববর্তী দেশ মায়ানমার যে যুদ্ধের খেলা বাংলাদেশে শুরু করেছিল, এটা তো বৈশক্তি জড়িত ছিল এবং ইন্ডিয়ার হাত ছিল।
কই আমরা কি মাথা নত করেছি? আমরা মাথা নত করি না, আমরা করবো না। এবং আমাদেরকে পরাস্ত করার জন্য বা আমাদেরকে সাহায্য করার জন্য কিংবা আমাদেরকে দাবিয়ে রাখার জন্য চতুর্মুখী ষড়যন্ত্র সারা বিশ্বেই আছে। কিন্তু এটাকে মোকাবেলা করেই বর্তমান জনাব তারেক রহমানের সরকার এক আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে বাংলাদেশের সকল মানুষকে সাথে নিয়ে এই সমস্ত অপশক্তির বিরুদ্ধে যেমন প্রতিরোধ গড়ে তুলবে, তদ্রুপ বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আচ্ছা, আরেকটি কথা আছে, সেটা স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য থেকেই এসেছিল যে অন্তর্বর্তী সরকারের সময় যে সমস্ত মামলা হয়েছে সেই মামলাগুলো যাচাই বাছাই করা হবে। তো আপনার কি মনে হয় যে এই যাচাই বাছাই করার মধ্য দিয়ে আবার কিছু আওয়ামী লীগ, ছাত্রলীগ, নিষিদ্ধ ঘোষিত যে দলটি, সেই দলের নেতাকর্মীদের কোনো ছাড় দেওয়ার ব্যাপার আছে কিনা? এখানে ছাড়ের ব্যাপার আছে কিনা জানি না। কিছু কিছু মামলার ব্যাপারে ইতিমধ্যে প্রশ্ন উঠেছিল যে এখানে মনে করেন আমি একটা মামলা করছি কিংবা আপনি একটা মামলা করছেন, এখানে ব্যক্তিগতভাবে রাজনৈতিকভাবে না দেখে ব্যক্তিগতভাবে যার কারো শত্রুতা সাধন করার জন্য মানে অনেক নিরীহ লোককে ফাঁসিয়ে দেওয়ার মতো ঘটনা কিছু কিছু ক্ষেত্রে ঘটেছে। এবং এই ক্ষেত্রে দেখা যাবে কি যা পলিটিক্যালি যারা ইনভলভ ছিল এইরকম মানে লোকরা না জড়িয়ে কিছু কিছু নিরীহ বা টাউট বাটপাররাও গিয়ে এরকম মামলাগুলো করেছে। তো সুতরাং এগুলার ব্যাপারে কিন্তু আসলে যাচাই বাছাই করা দরকারও, কারণ অনেক নিরীহ লোকদেরকেও এখানে হয়রানি করা হয়েছে। এবং মামলার যারা বাদী, এই বাদীর প্রকৃতপক্ষে রাজনৈতিক পরিচয়টা কি বা সামাজিক যে পরিচয়টা কি সেটাও একটু জানার দরকার আছে। যদি মনে করেন দলের যারা পদ পদবীধারী বা যারা প্রকৃতপক্ষে ভিকটিম বা প্রকৃতপক্ষে গুণ খুনের শিকার হয়েছেন এরকম পরিবারের কেউ, কিংবা প্রকৃতপক্ষে শহীদ হয়েছেন এইরকম পরিবারের কেউ যদি মামলা করে থাকেন কাউকে আসামি করে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু দেখা যাবে যে কাউকে আমরা চিনিই না, সমাজে যারা টাউট বাটপার এরকম মামলা মোকদ্দমা করে বিভিন্ন জনকে ফাঁসিয়ে তাদের কাছ থেকে উৎকোচ নিয়ে চলে, এইরকম যারা টাউট বাটপার মামলাগুলো করেছে এটা তো যাচাই বাছাই করা দরকার। এবং এটা সরকার, আমি মনে করি সরকার একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে। ধন্যবাদ মঞ্জু, আমাদের সাথে সময় দেওয়ার জন্য, এবং চমৎকার কথা বললেন যে যারা এই অন্তর্বর্তী সরকারের সময় স্বার্থ হাসিল করার জন্য যারা যে সমস্ত টাউট বাটপার যদি কিছু মামলা করে থাকে সেই সমস্ত মামলাও যাচাই বাছাই করা জরুরি। কেননা নিরীহ ব্যক্তি মামলার ফাঁদে পড়ে নিঃস্ব হয়ে যাক, এটা কেউ চায় না। তো সেই দিক থেকে সরকার একটা সঠিক উদ্যোগ নিয়েছে বলে আপনি মনে করেন, তো আমরাও সেটাই মনে করি। সুপ্রিয় দর্শক, আজকে এখানেই শেষ করতে হচ্ছে। খোদা হাফেজ।